আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এমন একটি গল্প শোনাবো যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। গল্পটি আমাকে পাঠিয়েছেন ফারুক আহমেদ। আমি তার ভাষাতেই গল্পটি বলছি। আমি মোহাম্মদ ফারুক আহমেদ। আমি আমার স্ত্রীর সন্তান রেখে আমেরিকা এসেছি 10 বছর হলো। যখনই আমি বাংলাদেশে যেতে চাই, আমার মা আর ভাই তাদের নানান ধরনের সমস্যার কথা বলে আমাকে আটকে দেয়। এভাবে 10টি বছর কেটে গেছে। দেশে থাকতে আমি একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতাম। সেখানে ভালোই বেতন পেতাম। আমার বিয়ের 1 মাস পরেই আমার এক চাচাতো ভাই আমেরিকায় গেল। এরপর থেকে আমার মা আমাকে বারবার বলা শুরু করলেন, ফারুক বাবা, তুইও আমেরিকায় চলে যা। কিন্তু আমি আমার স্ত্রীকে রেখে বিদেশে যেতে চাইনি। আমার স্ত্রী রাবিনা খুবই ভালো মনের একজন মানুষ, কিন্তু সত্যি বলতে আমার মা আমার স্ত্রীকে একদমই সহ্য করতে পারতেন না। বছর ঘুরতেই আমাদের একটি মেয়ে হলো। আমরা আমাদের মেয়ের নাম রাখলাম হুমায়রা জান্নাত। পুত্র সন্তান না হওয়ায় আমার মা খুব একটা সন্তুষ্ট ছিলেন না। পরিবারের সদস্য সংখ্যা আরও একজন বেড়ে গেল। অবশেষে মায়ের অনুরোধে আমি আমেরিকা যেতে রাজি হলাম। আমার স্ত্রী রাবিনার বাবার বাড়ি থেকে আনা বিয়ের গয়না বিক্রি করে আমার বিদেশ যাওয়ার টাকা জোগাড় হলো। আমি চলে যাব দেখে রাবিনা সবসময় মন খারাপ করে থাকত। ধীরে ধীরে আমার যাওয়ার দিন এসে পড়ল। আমার পরিবারের সবাই আমাকে এয়ারপোর্টে রাখতে এসেছিল, শুধু রাবিনা ছাড়া। আমার মা তাকে আসতে দেয়নি। অবশেষে আমি আমেরিকায় এসে পড়লাম। এখানে আমার চাচাতো ভাই আমার জন্য আগে থেকেই কাজের ব্যবস্থা করে রেখেছিল। দেশে থাকতে আমি মাসে 40,000 টাকা বেতন পেতাম, আর এখানে এসে বাংলাদেশি টাকায় আমার বেতন হলো 1 লাখ। আমি আমার হাত খরচে টাকা রেখে বাকি সব টাকা বাড়িতে পাঠিয়ে দিতাম। একদিন মা বললেন, আমি যাতে চেষ্টা করি আমার ইনকাম আরেকটু বাড়ানোর, যাতে আরও বেশি টাকা বাড়িতে পাঠাতে পারি। আমি ছোটবেলা থেকে কখনো আমার মা বাবার মুখের ওপর কথা বলতাম না। তাদের কথা আমার কাছে বাণীর মতো ছিল। যাই হোক, আমি আগের চাকরি থেকে আরেকটি ভালো চাকরি খুঁজে বের করলাম। সেখানে আমার বেতন বাংলাদেশি টাকায় 1.5 লাখ টাকা ছিল। যখন আমি বাড়িতে কল দিতাম, তখন আমার সবার সাথেই কথা হতো, কিন্তু আমি শত চেষ্টা করেও রাবিনার সাথে আলাদা করে কথা বলতে পারতাম না। আমার মা কোনো না কোনোভাবে এ বিষয়টি এড়িয়ে যেতেন। তাই এবার রাবিনা তার ভাইয়ের কাছে আবদার করে একটি আলাদা মোবাইল কিনেছে নিজের জন্য। সে যখনই তার ঘরে গিয়ে আমার সাথে আলাদা করে কথা বলার চেষ্টা করত, কেউ না কেউ ঘরে এসে পড়ত। সে আমাকে সবসময় অনুরোধ করত আমি যাতে বাংলাদেশে ফিরে আসি, কিন্তু আমি প্রতিবারই আমার পরিবারের সকলের কথায় আটকে যেতাম। এমনকি আমি ছুটিতে বাড়িতে যেতে চাইলেও আমার মা কোনো না কোনো বাহানা করে বসতেন। আর তখন আমাকে টিকিট কাটার জন্য জমিয়ে রাখা টাকাটুকু দেশে পাঠিয়ে দিতে হতো। আমার 2 বোনের খুব ভালো জায়গায় সম্বন্ধ ঠিক হলো, কিন্তু কেউই একটা বারের জন্য বলল না যে তারা আমাকে ছাড়া বিয়ের আয়োজন করবে না। আমি ভিডিও কলেই আমার বোনদের বিয়ে দেখলাম। শুধু একটি বিষয় দেখি খুবই অবাক হলাম যে আমার স্ত্রী এবং মেয়ে হুমায়রা খুবই সাধারণ জামা কাপড় পরেছিল। যখন আমি আমার মাকে এ বিষয়ে প্রশ্ন করলাম, আমার মা কিছুই বললেন না। জানি না এরপর উনি রাবিনাকে কি এমন বলেছিলেন যে এরপর থেকে রাবিনা আমার সাথে মোবাইলে কথা বলায় বন্ধ করে দিয়েছিল। কয়েক মাস কেটে যেত, কিন্তু আমি আমার স্ত্রী সন্তানের সাথে কথা বলতে পারতাম না। আমার বন্ধুরা আমাকে অনেক বোঝাতো যাতে আমি আমার বাড়ির মানুষদেরকে না জানিয়ে দেশে ফিরে যাই। ইস, যদি আমি সেদিন তাদের কথা শুনতাম কতই না ভালো হতো। আমেরিকার ঐশ্বর্যপূর্ণ জীবনে আমাকে ধীরে ধীরে আকৃষ্ট করতে শুরু করলো। আমি ধীরে ধীরে বাড়িতে কল দেওয়াও বন্ধ করে দিলাম। একদিন আমার সামাইরা নামের একটি মেয়ের সাথে পরিচয় হলো। আমাদের দেখা সাক্ষাৎ হতে থাকলো নিয়মিত। একদিন সামাইরা আমাকে প্রেমের প্রস্তাব দিল। এই কয়েক মাস রাবিনার সাথেও আমার দূরত্ব অনেক বেড়ে গিয়েছিল, তাই আমিও রাজি হয়ে গেলাম। আমি বুঝতে পারছিলাম যে আমি আমার স্ত্রীর সাথে অন্যায় করছি, কিন্তু আমি এতটাই স্বার্থপর হয়ে গিয়েছিলাম যে আমি সামেরাকে বিয়ে করে ফেললাম। সামেরা অনেক ধনী পরিবারের সন্তান ছিল। 1 মাস পর আমি রাবিনার ভাইয়ের কাছ থেকে মেসেজ পেলাম রাবিনা ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। এই কথা শুনে আমি ভীষণ ভেঙে পড়লাম। সামেরা আমাকে দেশে যাওয়ার অনুমতি দিল না। সে আমাকে বলল সে রাবিনার চিকিৎসার জন্য আমাকে যথেষ্ট টাকা দিতে পারবে, কিন্তু সে কোনোভাবেই আমাকে দেশে যেতে দিবে না। 6 মাসের মধ্যে রাবিনা এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমি তার লাশটাও দেখতে যেতে পারলাম না। এই ঘটনায় আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার সাথে সম্পর্ক শেষ করে দিলেন
আর আমার মেয়েকে আমাদের বাড়িতে রেখে দিলেন। রাবিনার সাথে আমি মাত্র 1.5 বছরই কাটাতে পেরেছিলাম। মেয়েটা আমাকে অসম্ভব ভালোবাসত। আমেরিকায় আমার আসা 10 বছর হয়ে গেল। একদিন আমি স্বপ্নে দেখলাম রাবিনা আমায় বলছে, ফারুক, আমাদের মেয়েটাকে বাঁচাও। এই স্বপ্ন দেখার পর থেকে হুমায়রার জন্য আমার মনটা অস্থির হয়ে উঠল। আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম সামনের সপ্তাহেই আমি দেশে ফিরে যাব। সামাইরা আমাকে রাবিনার অসুস্থতার সময়ও দেশে যেতে দিতে চায়নি, কিন্তু তখন আমার মেয়ের প্রসঙ্গ উঠল, তখন সে আমাকে তৎক্ষণাৎ অনুমতি দিয়ে দিল। আমি বাংলাদেশে যাওয়ার জন্য রওনা দিলাম। 10 বছর পর গ্রামে ফিরে আমি জানতে পারলাম আমার পরিবার আরও অনেক আগেই গ্রামের বাড়িটি বিক্রি করে ঢাকায় পাড়ি জমিয়েছে, অথচ তারা আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করেনি। আমি যখন কোনোভাবে ঠিকানা জোগাড় করে আমার মা বাবার নতুন বাড়িতে গিয়ে পৌঁছালাম, এত বড় আলিশান বাড়ি দেখে আমি থ হয়ে গেলাম। বাড়ির সামনে 3টা দামি গাড়িও রাখা ছিল। আমি যখন বারবার কলিং বেল বাজালাম, তখন একটি বাচ্চা মেয়ে দৌড়ে আসলো দরজা খুলতে। মেয়েটির গালের একপাশে পোড়া দাগ ছিল। সে কিছুক্ষণ চুপ থেকে আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখল, আর তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তাকে দেখে আমারও মনে হলো যে সে আমারই মেয়ে। আমার বুকটা কেঁপে উঠল। সেই দুর্বল এবং জীর্ণ শীর্ণ কাপড় পরিহিতা বাচ্চা মেয়েটি, যার এক পাশের গালে পোড়া চিহ্ন, সে মেয়েটি আমারই মেয়ে হুমায়রা। আমি নিজে দূর প্রবাসী থেকে 10 বছর যাবৎ কঠোর পরিশ্রম করেছি, আর আমার নিজেরই সন্তান আমার পরিবারের মানুষদের কাছে এতটা যন্ত্রণা নিয়ে বড় হচ্ছিল। আমি হুমায়রাকে নিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম। সবাই আমাকে অবাক দৃষ্টিতে দেখছিল। আমিও তাদের সবাইকে বিচক্ষণ চোখে পর্যবেক্ষণ করলাম। আমার মা কৌশলে আমার হাত থেকে হুমায়রার হাত ছাড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আমি শক্ত করে হুমায়রার হাত ধরেছিলাম। হুমায়রা ভীত সন্ত্রস্ত হয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। আমি চিৎকার করে আমার মাকে বলে উঠলাম, মা, আমার অনাথ মেয়ের এই অবস্থা কেন? তার গাল কে পুড়িয়েছে? তখন আমার মা নিজেই নিজের বুক চাপড়াতে চাপড়াতে বললেন, তোর কি মনে হয় আমরা আজরাইল? ছোট বাচ্চা, সবসময় দৌড়াদৌড়ি করে, রান্নাঘরে গিয়ে গরম পাতিলে পুড়ে ফেলেছে। আমি আমার মার কোনো কথায় বিশ্বাস করলাম না, কারণ কিছুদিন আগেই হুমায়রা আমাকে আমার ছোট ভাই আশিকের মোবাইল থেকে মেসেজ দিয়েছিল, আব্বু, তুমি বাড়িতে আসো তাড়াতাড়ি, নয়তো ওরা আম্মুর মতো আমাকেও মেরে ফেলবে। আমি হুমায়রাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি বলো তো, তোমার গাল কে পুড়িয়েছে? তুমি ভয় পেও না, এখন আমি ফিরে এসেছি, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। ফাতেমা ভয়ে ভয়ে আমার ছোট ভাইয়ের বউয়ের দিকে ইশারা করলো। আমার বুকের আগুন আবারও জ্বলে উঠল, আর আমি চিৎকার করে আমার মা বাবাকে জিজ্ঞেস করলাম, আমি কি আপনাদের নিজেদের ছেলে না? 10 বছর ধরে আমি বিদেশে কঠোর পরিশ্রম করে আপনাদের খরচ জোগালাম, আর এদিকে আমার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। আমি যখনই ফিরে আসতে চাইতাম, কোনো না কোনোভাবে আপনারা আমাকে আটকে দিতেন। আমি আজও কিছু জানতে পারতাম না যদি না হুমায়রা লুকিয়ে লুকিয়ে আশিকের মোবাইল থেকে আমাকে মেসেজ দিত। আল্লাহর অশেষ শুকরিয়া যে আমার দ্বিতীয় স্ত্রী আমাকে সেই মেসেজ দেখিয়েছে। যদি তোমাদের মতো সময়রাও এমন নিষ্ঠুর হতো, তাহলে এতদিনে হয়তো রাবিনার মতো আমার মেয়েটাও এই পৃথিবী ছেড়ে চলে যেত। আমার কথা শুনে আমার বাড়ির লোকজন চুপ হয়ে গেল। আমার ভাই ফয়সাল আমাকে বলল, অনেক হয়েছে, এত বছর পর বাড়িতে ফিরে এসেছো, যদি সম্মানের সাথে বাড়িতে থাকতে চাও তাহলে থাকো, আর নয়তো নিজের মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাও। যখনই আমি কিছু বলতে যাব, তখনই আবার আব্বা আমাকে বাধা দিয়ে ফয়সালের পক্ষ নিয়ে বললেন, আমরা যদি এতটাই খারাপ হয়ে থাকি, তাহলে তুই তোর মেয়েকে তোর সাথে নিয়ে যা, কারণ আমরা তোর মেয়ের দায়িত্ব সারা জীবন পালন করতে বাধ্য নই। আমি আমার মেয়ের হাত ধরে বাড়ি থেকে বের হয়ে গেলাম। সামাইরাও হুমায়রাকে মন থেকে মেনে নিল। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেও নিঃস্ব হয়ে যাইনি। আমার সাথে আমার আরেকজন ভালো স্ত্রী ছিল, যে খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছে, নয়তো আপনজনদের বাজে ব্যবহার আমাকে একেবারেই ভেঙে দিয়েছিল। 1 মাস পর একদিন আমার চাচাতো ভাই আমাকে খবর দিল, ট্রাক অ্যাক্সিডেন্টে মার মৃত্যু হয়েছে, ভাবি প্রতিবন্ধী হয়ে গিয়েছে। এমনকি যেদিন মাকে কবর দেওয়া হয়েছিল, সেদিন নাকি মায়ের কবর থেকে আগুনের ফুলকি ছুটে আসছিল। অবশেষে আমি এও জানতে পারলাম, আমার মা বাবা আর ভাইরা সম্পত্তি লোভে আমার স্ত্রীকে মেরে ফেলেছে, আর হুমায়রার উপরেও তারা অনেক নির্যাতন করেছে। আমার 3 ভাইয়ের ব্যবসায় অনেক বড় অঙ্কের লস হয়েছে। আজ তারা রাস্তায় নেমে গিয়েছে। তাদের এতটা ঋণ ছিল যে তারা তাদের আলিশান বাড়ি-গাড়ি সব বিক্রি করে দিয়েও সম্পূর্ণ ঋণ শোধ করতে পারেনি। আমি আমার মেয়েকে কোলে নিয়ে ভাবছিলাম যে সম্পত্তির জন্য তারা আমার স্ত্রীকে মেরে ফেলেছে,
আর আমার বাচ্চার ওপরও জুলুম করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে সম্পত্তি তাদের কোনো কাজেই আসলো না। তাদের সবকিছু হারিয়ে গেল। এখন তারা বাড়ি বাড়ি ভিক্ষা করতে বাধ্য হচ্ছে। আর আজ আমি আমার স্ত্রী আর 2 ছেলে মেয়ে নিয়ে লন্ডনে শান্তিতে জীবন যাপন করছি। আমার জীবনে যদি কোনো কিছুর কমতি থেকে থাকে তাহলে তা রাবিনার কমতি। আমার সকল ভাইয়ের কাছে অনুরোধ, আপনারা দেশ ছেড়ে কখনোই বিদেশে চাকরির জন্য এসে একেবারে থেকে যাবেন না। কারণ হতেও পারে পরবর্তীতে ওই মানুষগুলোই আপনার শত্রুতে পরিণত হবে, যাদের জন্য আপনি আপনার সব কিছু ত্যাগ করবেন। নিজের আর নিজের স্ত্রী সন্তানের খেয়াল রাখবেন। আমার মতো ভুল আর কেউ কখনো করবেন না। প্রয়োজন হলে 2 বেলা ডাল ভাত খেয়ে জীবন কাটিয়ে দিবেন, তবুও নিজের স্ত্রী সন্তান রেখে বিদেশে যাবেন না। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সকলের স্ত্রী সন্তানকে হেফাজতে রাখুন, আর কখনো যাতে আমার কোনো ভাই পরিবারের লোকদের দ্বারা প্রতারিত না হয়। আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।